একজন গ্যাংস্টার একদিনে হয়ে ওঠে না। গ্যাংস্টার হওয়ার পেছনে অনেক যথেষ্ট কারণ থাকে। আজকে যে গল্প আপনাদের সামনে শোনাতে এসেছি সেটা হলো গ্যাংস্টার। গ্যাংস্টার জীবনে অনেক ইমোশন থাকে, তাই তো এক সময় হয়ে ওঠে অনেক হিংস্র। তাহলে শুরু করা যাক রাজকুমার রায়ের অ্যাকশন থ্রিলারি মালিক মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা 1990 সালে এলাহাবাদ এলাকা দেখি। এই এলাকায় এমপি প্রবোধ দাস তার পূর্ব ফোর্স নিয়ে একজন গ্যাংস্টার ধরার জন্য একটা বাড়ি ঘেরাও করে। গ্যাংস্টার ডাক নাম ছিল মালিক, আসল নাম দীপক। প্রভুদাস মালিককে অনেকবার স্যালেন্ডার করার জন্য বলছে। মালিক ভেতর থেকে কোনো সাড়া শব্দ দেয় না, তাই প্রভুদাস তার কোচকে নির্দেশ দেয় গুলি চালানোর জন্য। এদিক থেকে গুলি চালালে ওদিক থেকেও মালিক গুলি চালায়। গুলি গিয়ে লাগে কয়েকজন পুলিশের গায়ে, তাই প্রভুদাস সাবধান হয়ে নিজেও চালাতে থাকে গুলি। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় 2 বছর পেছনে, অর্থাৎ 1988 সালে। পুলিশের চেকপোস্টে মালিক 50টা ট্রাক আটকে দেওয়া হয়। ড্রাইভার পুলিশকে বলে, এগুলো মালিকের ট্রাক, ভুলে গেছেন নাকি মালিককে? তাই বলছি ট্রাকগুলো যেন ছেড়ে দেন। পুলিশ অফিসার ড্রাইভারের কথাগুলো শুনে রেগে যায়, সাথে জানায় মালিকের হোক বা অন্য কারো ট্রাকগুলো ছাড়া যাবে না। কিছুক্ষণ পরে সেই চেকপোস্টে চলে আসে মালিকের বন্দুক, পাওয়ার খাটিয়ে তুলে নিয়ে যায় সেই পুলিশ অফিসার। গভীর রাতে ঘুম থেকে উঠে মুখোমুখি হয় পুলিশ অফিসার। অফিসার মালিককে দেখে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, সব ট্রাক আমি ছেড়ে দেবো। অনেক মিনতি করে হাত তুলে মাপ চায়, জানে তার 2টা বাচ্চা আছে, তাকে যেন ছেড়ে দেয় সেটাও জানায়। এখন থেকে সে মালিকের চামচা হতেও রাজি হয়। যদি আপনি আমাকে মাটিতে ছাড়তে বলেন আমি মাটিতে ছাড়বো, তো এবারের মতন আমাকে ক্ষমা করে দেন। মালিক তখন অফিসারকে মাটি ছাড়তে বলে। অফিসার নিরুপায় হয়ে সবার সামনে মাটি ছাড়ে, যা দেখে মজা নেয় মালিকের সহপাঠী সবাই। তবে এরপরেও তার শেষ রক্ষা হলো না, মালিক তাকে মেরেই ফেলে। পরের দিন এলাহাবাদে বিধায়কের মিছিলে চন্দ্রশেখর নামে আরেক গ্যাংস্টার হাজির হয়। সে বিধায়ককে বলে, আপনি নাকি বিধায়ক হলে আগে মালিককে ফিনিশ করবে। কিন্তু এদিকে তো মালিক পুলিশকে মেরে আরো পাওয়ারফুল হয়ে গেছে, তাই আরো উপরে ওঠার আগে তাকে শেষ করে দিন। আর আপনি যদি এটা করতে না পারেন, তা না হলে এবার আমার ভয়ঙ্কর রূপ দেখবেন। বিধায়ক এবার 2 গ্যাংস্টার পাল্লা পরে বেশ চিন্তায় পড়ে যায়। বিধায়কের পিএস তখন জানায়, মালিকের মতো গ্যাংস্টার মারার জন্য সেরকম পুলিশকে এখনো নিয়ে আসা দরকার। আমার পরিচিত একজন আছে, তার নাম এসপি প্রভু দাস। সে 98টি এনকাউন্টার রেকর্ড করেছে, বর্তমানে সাসপেনশন লগ ইন করেছে। বিধায়ক মালিককে মারার জন্য প্রভু দাসকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করেন। প্রভু দাস এলাহাবাদে এসে মালিকের বাড়িতে রেড করে। প্রভু দাস দীপকের বউ শালিনীর রুমে ঢুকে পড়ে। আমার 98টা এনকাউন্টার করার রেকর্ড আছে, সাসপেন্স ছিলেন, এখানে কেন এসেছে তা নিশ্চয়ই বুঝতে পেরে। তাই কম বয়সে যদি বিধবা হতে না চান তাহলে আপনার মালিককে বলে দেন স্যালেন্ডার করে নিতে, প্রয়োজনে আমি ভালো জেলের ব্যবস্থা তাকে করে দেব। এই বলে প্রভুদাস চলে যায়। সেই দিন রাতে দীপক বাড়ি চলে এসে সে দেখে শালিনীর মনটা বেশ খারাপ, তাই জিজ্ঞেস করে কি হয়েছে। শালিনী জানায়, পুলিশ অফিসার এসেছিল, তোমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে গিয়েছে। আমার এখন ভয় করছে, তুমি এসব বাদ দাও, আমি তোমাকে হারাতে চাই না। দীপক জানায়, আমি এখন যে পথে আছি সে পথ থেকে ফিরতে পারবো না। এবার বিধায়ক হয়ে নেই, তোমাকে সরকারি গাড়িতে করে ঘুরাবো আর সবাইকে নাকের ডগায় ঘুরাবো। দুজন কথা বলতে বলতে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, কিন্তু ঠিক সেই সময় দীপুকে ডাক দেয় তার বাবা। বাবাও দীপুকে সারেন্ডার করতে বলে। মাও হয় যে ইমোশনাল। দীপক তাকে সান্ত্বনা দেয়, বাবাকে জানে আমার কিছু হবে না, আমি সারেন্ডার করতে পারবো না, এখানে আর পুলিশ আসবে না। এর মধ্যে মালিক একজনকে বলে পুলিশ এই এলাকায় ঢুকেছে। মালিক তাই বাড়ি থেকে চলে যায়। তারপর পুলিশকে ধরে জানায়, এই এলাকায় আশেপাশে যেন তোকে আর না দেখি। প্রভু দাসকেও বলবি সেই জন্য এদিকে নজর না দেয়। পুলিশও তাকে ভয় পেয়ে তার কথা সম্মান জানায়। পরের দিন প্রভু দাস শিক্ষা দেওয়ার জন্য তার ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে তার যায় মালিকের বন্ধু। কিডন্যাপের কথা জানতে পেরে প্রভু দাস তার ছেলের সাথে গার্ডকে প্রচন্ড মারে। সেই সময় মালিক সেখানে উপস্থিতি হয়, এসে জানায় এলাকায় নতুন অফিসার এসেছে, দেখা না করলে কি হয়। মালিক প্রভুর ছেলেকে ফিরিয়ে দেয়। তখন প্রভুদাস বলে, আমার ছেলেকে নিয়ে যাওয়ার সাহস তোর কিভাবে হলো? উল্টো তখন মালিক তাকে আঙ্গুল তুলে বলে, আমার বাড়িতে ঢোকার সাহস তোর কিভাবে হলো? তোর জন্য আমার ওয়াইফ কেঁদেছে, তোকে চাইলে আমি এখানেই মারতে পারি, কিন্তু তোর ছেলে তোকে খুব ভালোবাসে বলে ছেড়ে দিলাম। আর যেন কখনই আমার বাড়ি 30 মিনিটে না দেখিস। যদি যাস তাহলে এবারের মতো তোর ছেলেকে ফিরে পেয়েছিস, পরের বার কিন্তু আর পাবি না। শুনি তুই নাকি 98টা খুন করেছিস, তাহলে তো তুই বেশ সাহসী, লড়াই করতে আসবি খোলা মজারে, আমার বাড়িতে যাস কেন? অপেক্ষায় থাকলাম, মুখোমুখি লড়াইয়ের চলে এসিস। এসব বলে মালিক চলে গেলে উদাস রাগে ফুফাতে থাকে। ওই দিন চন্দ্রশেখর এক কাজের
টেন্ডার নিতে টেন্ডার অফিসে গেলে জানতে পারে টেন্ডারটা মালিকের লোক পেয়েছে। খবরটা শুনে চন্দ্রশেখর রাগে পাগল হয়ে সবার সামনে মালিকের লোকটাকে গুলি করে মেরে ফেলে। ওই ঘটনার চাপ পড়ে যায় বিধায়কের উপর। বিধায়ক যখন চন্দ্রশেখরকে জানিয়ে দেয়, সেই যেন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে বিধায়কের বাড়িতে এসে হাজির হয় মন্ত্রী শঙ্কর সিং আর সঙ্গে আসে দীপক। মন্ত্রীর সামনে দীপক অভিযোগ তোলে, সবটা বিধায়কের কারণে। চন্দ্রশেখর আমার লোককে মেরেছে, শুধু এই কারণে যে তাকে পাওয়ারটা দেওয়া হয়েছে। পাওয়ার দিয়েছে বিধায়ক, ওই টেন্ডারটা আমারই ছিল। চন্দ্রশেখর তা ছিনিয়ে নিতে চেয়েছিল। মন্ত্রী তখন বোঝানোর চেষ্টা করে, নিজেদের মধ্যে যুদ্ধ করে লাভ নেই, চলো একটা সমাধানে আসি। কিন্তু দীপক, যাকে এখন সবাই মালিক বলে, সে বিধায়কের উপর রেগে যায়। সে বলে, ওই চেয়ার কিন্তু সব সময় থাকবে না। বিধায়ক, সাবধান হয়ে যাও। আর হ্যাঁ, চন্দ্রশেখরকে আন্ডারগ্রাউন্ড করেছিস তো, তার সঙ্গে থাকা একজনকে আমরা পেয়েছি। এখন তার লাশ তোর গাড়িতে আছে। আজ তার 2 সন্তানকে অনাথ হলো শুধু তোর জন্য। তাদের মাথায় হাত রেখে 2 লাখ টাকা করে দিয়ে দাও, তোমার নেতা সাজতে সুবিধা হবে। এই বলে দীপক মন্ত্রীর সামনে থেকে চলে যায়। দীপক চলে গেলে বিধায়ক অসহায়ের মতো মন্ত্রীকে বলে, এই দেখুন, এখন তো আপনাকে পাত্তা দিচ্ছে না। বিধায়ক অনুরোধ করে তাকে মেরে ফেলার জন্য। মন্ত্রী ঠান্ডা গলায় জবাব দেয়, তাকে মেরে ফেলার এত সহজ নয়, ওকে কিন্তু আমরাই বানিয়েছি। আর যাকে বানিয়েছি সে আসলে কত বড় ভয়ঙ্কর তা আমি জানি, বলেই তো ভয় লাগছে। এরপর ফ্ল্যাশব্যাকে দীপক মালিক হওয়ার গল্প শুরু করা যায়। দীপক তখন ভার্সিটি বন্ধু বাঁধনের সঙ্গে ফুটবল খেলছে। সেদিন ভার্সিটিতে ভাষণ দিতে আসে মন্ত্রী শঙ্কর সিং। মন্ত্রীর বিতর্কতা নীতি কথা দীপকের মনে চাপ ফেলে। বাড়ি ফিরে দীপক দেখে তার বাবা 2জন জমির মালিককে এনেছে। বাবা বলে, তাদের জমিতে আমরা কাজ করি, একটু তাদের পায়ে প্রণাম কর। দীপক জবাব দেয়, আমি কারো পায়ে পড়তে পারবো না। এই কথা শুনে বাবা রেগে যায়, দীপককে চড় মারে। আমি একজন কৃষক, তুই বলি কৃষকের ছেলে। আমি যা করছি পরবর্তীতে তোকেও তাই করতে হবে। দীপক বিষণ্ণ মুখে বলে, আমি চেয়েছিলাম একজন শক্তিশালী বাবা, কিন্তু পেলাম তোমার মতন একজন বাংলা বাবা। কিন্তু তুমি একবার একজন শক্তিশালী ছেলের বাবা হবে। সেই দিন রাতে গ্রামের লোকেরা এসে খবর দেয়, তাদের ফসলের জমিতে কেউ ট্রাক চালাচ্ছে। দীপকের বাবা পাগল হয়ে ছুটে যায় জমিতে, গিয়ে দেখে এই আগন্তুক ট্রাক চালাচ্ছে। তিনি নিষেধ করে বলে, আমাদের অনেক ক্ষতি হবে, অনেক লস হবে, দয়া করে ট্রাকটা থামান। কিন্তু লোকটা কেবল হাসে। দীপকের বাবা সামনে দাঁড়ায়, সেই ট্রাক তার উপর দিয়ে চালিয়ে দেয়। বাবা তখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে বাবার এই অবস্থা দেখে দীপক ভেঙে পড়ে। সেই সময় ওই জমির মালিক তাকে দেখতে আসে। দীপক তখন সেই মালিককে জিজ্ঞেস করে, এই কাজটা করেছে কে? জমির মালিক বলে, আমরা করিনি, মন্ত্রীর লোক ল্যাংড়া করেছে। এই কথা শুনে দীপক রেগে ফোঁসাতে থাকে। সে সোজা মন্ত্রীর কাছে গিয়ে বলে, আপনার লোক আমার বাবার উপরে ট্রাক চালিয়েছে, এর বিচার চাই। মন্ত্রী শান্তভাবে বলে, আমার বাবা হলে আমি নিজেই হাতে লড়তাম, এখানে এসে বসে থাকতাম না। এই কথার জবাবে দীপক সোজা বলে, তাহলে শুনে রাখুন, আমি কিন্তু আপনার লোক ল্যাংড়াকে মেরে ফেলবো। মন্ত্রী তখন কিছুটা বিস্মিত হয়, তবু বলে, গিয়ে মেরে ফেল, আর মেরে ফেলার পরে এখানে আসিস, আর আগে নয়। দীপক সে সত্যি ল্যাংড়াকে মারতে চায়, ভয় পায় তার বন্ধু বাঁধন, কারণ তাদের কাছে নেই কোনো অর্থ, নেই কোনো গ্যাং, নেই কোনো বোমা, কিছুই নেই। বাদন বলে, ওদের কাছে বন্দুক বোমা সব আছে, আমাদের কিছুই নেই। দীপক শান্ত গলায় বলে, বন্দুক দিয়ে মারলে সবাই বন্দুককে ভয় পাবে, বোমা দিয়ে মারলে সবাই বোমাকে ভয় পাবে, আমি হাত দিয়ে মারবো, যাতে লোকজন নাম মনে রাখে দীপক। একদিন একজন লোক দীপককে খবর দেয়, ন্যাংরা কোথায় আছে আমি জানি। সে দীপককে নিয়ে যায় বড় বাজারে। সেখানে ন্যাংরা বন্ধু বান্ধব নিয়ে বসে আড্ডা দিচ্ছে। দীপক টেবিলে গিয়ে বসে পড়ে। ন্যাংরা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কে? দীপক বলে, আমি সেই ছেলে যার বাবার উপর তুই ট্রাক চালিয়েছিস। ন্যাংরা বলে, তা এখানে কি করতে এসেছিস? দীপক জবাব দেয়, উত্তর তো আমি পরে দেব, আগে বল, আমার বাবার উপর ট্রাক চালানোর সাহস তুই কোথায় পেলি? এই কথায় ন্যাংরা লোকেরা দীপকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দীপক একে একে সবাইকে মাটিতে শুয়ে দেয়, একজনের গরম তেলে চুবিয়ে দেয়। ন্যাংরাকে মারতে মারতে একদম আধমরা করে। তারপরে সে থামে না, শরীরে পটকা বেঁধে আগুন ধরিয়ে দেয়। বন্ধু বাঁধন বলে, চল ভাই, অনেক হয়েছে। দীপক গম্ভীর গলায় বলে, না, এখন থেকে আমি মালিক, ভয় জমাতে হবে, আজ থেকে আমি নিয়ম বানাবো, কেউ ভাঙতে পারবে না। পটাকা ফাটিয়ে আগুন জ্বালিয়ে ভয়ের রাজত্ব জন্ম নিয়েছে এখন নতুন মালিক। দীপক তখন পুরোদমে মালিক হয়ে ওঠে। তখনই আবার মন্ত্রীর কাছে হাজির হয় বিধায়ক, কারণ এবার নির্বাচনে মালিকও দাঁড়াবে। এটাই ভাবলে বিধায়কের মাথা দুশ্চিন্তা।
সে মন্ত্রীকে স্পষ্ট করে বলে, ও যদি জিতে যায় আপনাকে কিন্তু আর পাত্তা দেবে না। এখন তো দেয়ই না। মন্ত্রী ঠান্ডা গলায় বলে, আমি কারো পক্ষে যেতে পারবো না। আমার দুই দিকেই থাকতে হবে। নির্বাচন তোমাদের, বিষয় আমার না। বিধায়ক তখন বুঝে নেয় মন্ত্রী আসলে মালিকের পক্ষে, তাই কিছু না বলে চুপচাপ চলে যায়। মালিক তখন পুরো মন দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেমে পড়ে। কোথায় কত টাকা লাগবে, কার মাধ্যমে দেবে, সবকিছু গোছাচ্ছে। তখন বিধায়ক বলে, টাকা কেন, আমাদের তো বন্দুক আছে। মালিক হেসে বলে, মানুষকে সবসময় বন্দুক দেখালে এক সময় ভয় ভেঙে যায়, ওদের কিনে নিতে হয়। বিধায়ক চিন্তিত কণ্ঠে বলে, এই নির্বাচন অনেক রক্ত ঝরবে ভাই, তুই কি পারবি জিততে? মালিক শুধু বলে, আমি নায়ক নাকি ভিলেন জানি না, কিন্তু মালিক কখনো হারে না, খেলা চলবে। এইদিকে বিধায়কের কাছে আসে চন্দ্রশেখর আর প্রভুদা। তারা বলে, মন্ত্রী ইচ্ছে করে মালিককে সাপোর্ট দিচ্ছে, ও যদি বিধায়ক হয়ে যায় তাহলে কিন্তু আমরা শেষ। প্রভুদাস রাগে কাঁপতে কাঁপতে বলে, আমার ছেলেকে তুলে নিয়ে গেল, আজই ওর শেষ চাই। কিন্তু বিধায়ক বলে, তুমি ওর কিছুই করতে পারবে না। এতে পূর্ব আরো ক্ষেপে যায়। রাগের চোটে সেদিন রাতে পূর্বর লোকজন নিয়ে মালিকের আস্তানা হামলা চালায়। মালিক চমকে উঠে জানতে চায় কে হামলা করলো। বিধায়ক জানায়, প্রভুদাস। মালিকের চোখ লাল করে বলে, আজ ওকে মাটিতে পুঁতে দেব। কিন্তু বিধায়ক ঠান্ডা মাথায় বোঝায়, এটাই ওদের প্ল্যান। তুই যদি লড়তে যাস আর কাউকে মেরে ফেলিস, ওরা খেলাই শেষ করে দিবে। নির্বাচনে আর জিততে পারবি না। আর আশেপাশে পুলিশ সব ঘিরে রেখেছে, এখান থেকে পালা, সেটাই ভালো হবে। মালিক সেটা বুঝে চুপচাপ বাড়ি ফিরে যায়। সকালবেলায় এক লোক এসে জানায়, বাড়িতে কিছু হামলা হতে পারে, কিন্তু অস্ত্র গোলাবারুদ এখানে রাখা উচিত না। মালিকের স্ত্রী তখন রেগে গিয়ে বলে, এই বাড়িতে এত মানুষ থাকে, এসব রাখা যাবে না। সে চলে গেলে মালিক পিছে গিয়ে বোঝায়, ঠিক আছে, এখানে কিছুই রাখবো না, তোমারও কিছু হাতে দেব না, আমি আছি তো। শালিনীর গলায় তখন অভিমান। সে বলে, তুমি তো বাড়িতেই থাকো না, এলে এই বিপদ নিয়ে আসো। এইদিকে মালিক লুকিয়ে আছে, আর ওইদিকে চন্দ্রশেখর একের পর এক তার ব্যবসা দখল করে নিচ্ছে। টেন্ডার থেকে শুরু করে সব জায়গায় লোক বসিয়ে দিচ্ছে। এমনকি মালিক জানতে পারে তার ট্রাকগুলো পুলিশ আটকে দিয়েছে। এভাবে চলতে থাকলে নির্বাচনে বড় ক্ষতি হয়ে যাবে। মাথা গরম হয়ে যায় মালিকের। রাগে চন্দ্রশেখর ঘনিষ্ঠ এক লোকের ফ্যাক্টরিতে গিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে। এতে মন্ত্রী হস্তক্ষেপ করে। সে তখন মালিক, বিধায়ক ও চন্দ্রশেখর একত্র করে বলে, নির্বাচনের আগে নিজেদের মধ্যে এরকম যুদ্ধ চললে তো শেষ। মালিক তখন ঠান্ডা মুখ খেতে খেতে বলে, ফুটে এসে বড়দের মাঝে ঢুকলে তো সমস্যা হবে। ইঙ্গিতটা ছিল চন্দ্রশেখরের দিকে। কথাটা শুনে চন্দ্রশেখর রাগে ফেটে পড়ে। মালিক তখন বলে, গত 24 ঘন্টায় 16 জন মরছে, সেইটা ওর জন্যই। আবার কথা কাটাকাটি শুরু হয় চন্দ্রশেখর আর মালিকের মধ্যে। মন্ত্রী থামাতে এলে মালিক তার দিকেই তেড়ে আসে, বলে, আমি একা লড়বো, আমার কাউকে দরকার নেই, পারলে তোমরা আমাকে আটকে দেখাও। এই বলে চলে গেলে বিধায়ক আরো মন্ত্রীকে খোঁচা মেরে বলে, বলেছিলাম না সে একদিন আপনাকে খেয়ে ফেলবে। এটা তো ছিল ট্রেইলার, আসল ছবি এখনো বাকি। তখন মন্ত্রী আদেশ দেয় মালিককে শেষ করে দিতে। তাই প্রভুদাস ও চন্দ্রশেখর আর বিধায়ক মিলে ফাঁদ তৈরি করে। পুলিশ মোতায়েন করা হয়, মালিকের বাড়িও নজরদারিতে আসে, আর সব ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। এমনকি যেসব উৎসব থেকে মালিক টাকা তুলেছিল নির্বাচনের জন্য, তাও বন্ধ করে দেয়। কয়েকজন ঘনিষ্ঠ লোককেও খুন করে ফেলে। মালিক তখন রাস্তায় রাস্তায় পালিয়ে বেড়ায়। জানতে চাই তো কিছু, তার সাথে কে করছে। মালিক তখন বলে, তাহলে তার চ্যাপ্টার তো এবার ক্লোজ করতেই হবে। কি কি বন্দুক আছে বের কর। বেদা বলে, সেমি অটোমেটিক কিছু আছে। মালিক গম্ভীর কণ্ঠে বলে, না, এবার লাগবে AK-47, AK-56 বন্দুক জোগাড় করে মালিক জানায়, আসল অপরাধীকে, শুধু কি বিধায়ক নাকি অন্য কেউ? উত্তর না দিয়ে সে গ্যাং নিয়ে রওনা দেয় মন্ত্রীর বাড়ির দিকে। বেদোয়া অবাক হয়ে, তুই মন্ত্রীর বাড়ি যাস? মালিক বলে, গেম বড় হলো, কোচ পাল্টাতে হয়। মালিকের দল গুলি ছুড়ে মন্ত্রীর সব লোককে, জনগণকে শেষ করে দেয়। এইসব কিছুই জানা না দিয়ে দেখে মন্ত্রী। মালিক গুলি চালায় তার দিকে। শেষে সবাইকে মারার পরে মালিক খোঁজে মন্ত্রীকে। হঠাৎ মুখোমুখি হয়ে যায় তারা। মন্ত্রী বন্দুক ফেলে দিয়ে বলে, আমি তো তোর বাবার মতো, করতে পারিস তোমার। মালিক বন্দুক কপালে ঠেকিয়ে আবার ফেলে দেয়। মন্ত্রী হেসে বলে, তোর সাহস নেই আমাকে মারার, জানতাম তুই পারবি না। তখন মালিক হাত দিয়ে মন্ত্রীর গলা চেপে ধরে আর বলে, তুই আমার বাপ না, কারণ বাপ কখনো বিশ্বাসঘাতক হয় না। এই বলে মালিক নিজেই হাতে মন্ত্রীকে মেরে ফেলে। মন্ত্রীকে মারার পর মালিকের সাথে সেদিন রাতে দেখা করতে আসে শালিনী। শালিনী এসে বলে, বাবা মা তোমাকে নিয়ে বেশ চিন্তা করছেন যে তোমার কি হয়ে যায়, এটা নিয়ে আমরা ভয় করছি। তুমি না হয় কয়েকদিনের জন্য অন্য জায়গায় লুকিয়ে থাকো, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তারপর চলে এসো।
দীপক জানায়, আমি পালিয়ে যাওয়ার মতো মানুষ নই। আমি যাচ্ছি না কোথাও। আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না। তখন শালিনী বলে, তোমার থেকে তো আমি এত কিছু চাইনি, কিন্তু এবার আমাদের মাঝে যে আছে তার জন্য তো একটু চিন্তা করো। তার জন্য লুকিয়ে থাকতে বলছি। আরেকজন কে আসছে সেটা জানতে চায় দীপক। আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলছো। বাবা হওয়ার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওঠে দীপক। আমি এবার অন্য এলাকায় যাব, সাথে তোকে নিয়ে যাব। পরের দিনই তাই নতুন জায়গায় শালিনীকে নিয়ে চলে আসে দীপক। শালিনীর অনেক কেয়ার করে, তাই শালিনী বলে, এই কয়েকটা দিন তুমি আমাকে যে সুখ দিয়েছো তা আমি সারা জীবন পেতে চাই। আমি এখন থেকে সব সময় তোমার সাথে থাকতে চাই। এসব শালিনী বলার পর আরো বলে, একটা কথা বলতে চাই, আমাকে একটা কথা দিতে হবে তোমার, রাখবে বলো। দীপক জানায়, কি কথা সেটা বলো। তো শালিনী পুলিশের কাছে তাকে স্যালেন্ডার করতে বলে। এই কথা শুনে দীপক জানায়, এটা কখনোই সম্ভব না। অনেক কষ্ট করে আজ আমি এই পর্যায়ে এসেছি, এভাবে সেটা নষ্ট করতে পারবো না। শালিনী জানায়, আমি তোমার থেকে কখনই কিছু চাইনি। তোমাকে আমি বিয়ের পর কাছেও পাইনি। তাছাড়া আমিও চাই আমার বাচ্চা বড় হয়ে না জানুক তার বাবা একজন খুনি, লোকে না বলুক সে একজন খুনির ছেলে। দীপক শালিনীর থেকে এসব কথা শুনে কিছু বলে সেখান থেকে চলে যায়। পরের দিন তাই বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয় শালিনী। দীপক কি তাকে এগিয়ে দিতে আসে, মাঝ রাস্তায় কিছু একটা মনে করে গাড়ি থামিয়ে দেয়। শালিনীকে তখন এক জায়গায় দাঁড় করিয়ে বলে, আজ পর্যন্ত কোনো মানুষ যা করতে পারেনি সেটা তুমি করে দেখালে। তোমার জন্য আজ আমি স্যালেন্ডার করব। তুমি আসলে এই মালকিন। শালিনী খুশি হয়ে যায়। এরপর দীপক শালিনীকে বাড়ি যাওয়ার জন্য অন্য এক গাড়িতে তুলে দেয়। স্যালেন্ডার করার জন্য তারা পুরো গ্যাং নিয়ে কোর্টে আসে। এর মধ্যে মালিক জাজের কাছে স্যালেন্ডার করতে থাকলে পুলিশ এসে মালিকের বন্ধুকে জানায় মালিকের ওয়াইফ শালিনী মারা গিয়ে। তখন তার ওয়াইফের মৃত্যুর কথা শুনে কোর্ট থেকে ছুটে চলে আসে শালিনীর গাড়ির কাছে। গাড়ির কাছে এসে দেখে কিছুই আর অবশিষ্ট নেই। শালিনী সহ পুরো গাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলে যাচ্ছে। এক পর্যায়ে দেখানো হয় কিভাবে শালিনীর মর্মাহত মৃত্যু ঘটছে। শালিনী বাড়ির দিকে যেতে থাকলে কয়েকজন মুখ বেঁধে তাদের গাড়িতে আটকে দেয়, আর কিছু লোক গুলি করে। এতে শালিনী সেখানেই মারা যায়। সেই মুখোশধারীরা শালিনীকে মেরে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখান থেকে চলে যায় মালিক। তার প্রিয় স্ত্রী এবং অনাগত সন্তানকে হারিয়ে একদম ভেঙে পড়ে। প্রিয় মানুষের হারিয়ে ফেলার পর রাগে একদম টকবক করছে, তাই তো খুঁজে বের করে ফেলেছে শালিনীর কে যারা মেরেছে। তারপর তাদেরকে একদম নির্মমভাবে মারে। চারজনকে বোঝাল রশিকে ঝুলিয়ে একদম ফাঁসি দিয়ে তাদেরকে মারে। মালিকের ওয়াইফ মারা গেলে বিধায়ক চিন্তায় পড়ে যায়। তাই বিধায়ক প্রভুদাসের উপর ক্ষিপ্ত হয়, কারণ প্রভুদাসী তার লোককে দিয়ে মালিকের ওয়াইফকে এভাবে মারিয়েছে। কিন্তু তারা জানতো না মালিকের ওয়াইফ সে আসলে প্রেগনেন্ট ছিল। এই জন্য বিধায়ক চিন্তায় আরো বেড়ে যায়। তারা বুঝতেই পারে মালিক এবার কতটা ক্ষেপে যাবে নিজেদের বাঁচানোর জন্য। তখন একটা প্ল্যান বের করে বিধায়ক। সে প্রভুদাসকে বলে, মালিকের সামনে চন্দ্রশেখরকে দাঁড় করিয়ে দেব, বলবো সেই মেরেছে তার বউকে। মালিক চন্দ্রশেখরকে মেরে ফেলবে, আমি নিজে মালিকের কাছে গিয়ে ক্ষমা চাইবো। প্রভুদাস তখন বলে, চন্দ্রশেখর না, আপনার লোক তাকে যে ফাঁসাচ্ছেন। বিধায়ক জানায়, তোমাকে এখানে নিয়ে আসাই ভুল হয়েছে। তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই। এসব গ্যাংস্টাররা আবার কেউ আপন হয় নাকি? এর মধ্যেই মালিক চন্দ্রশেখরকে মারতে চলে আসে। চন্দ্রশেখরকে মেরে একটু নাস্তানুবোধ করে, তারপর বন্দুকে থাকা সব গুলি চালে চন্দ্রশেখর বুকে, যেন সব রাগ ঝেড়ে ফেলে। পরের দিন ভয়ে বিধায়ক মাপ চাইতে চলে আসে মালিকের কাছে। মালিকের কাছে এসে বলে, তুমি এখন বিদায়, আমার এসব কিছু লাগবে না। যদি তুমি মনে করো আমি তোমার ওয়াইফকে মেরেছি তাহলে আমাকে মেরে ফেলতে পারো। বিধায়ক এসব বলতে থাকে। প্রভুদাস আর পোস্ট নিয়ে আক্রমণ করে মালিকের আস্তানায়। মালিকের বন্ধু বাদুয়া জানায়, বিধায়ক নিশ্চয়ই এই পুলিশ এনেছে। এই বলে বিধায়ককে গুলি করে মেরে ফেলে বাদুয়া। শুরু হয় পুলিশ এবং গ্যাংস্টারের মধ্যে বন্দুকযুদ্ধ। কিন্তু বন্দুকযুদ্ধে পুলিশ ফোর্সের কাছে টিকতে পারে না মালিক গ্যাং। তাই মালিককে পালানোর পথ খুঁজতে হয়। এরই মধ্যে মালিক সব কর্মী মারা যায়, শুধু বেঁচে থাকে মালিক, বাদুয়া সহ আরো দুজন। পুলিশের কাছ থেকে বাঁচতে লুকিয়ে পড়ে এক বাড়িতে। সেই বাড়িতে এক সময় পুলিশ ঘিরে ফেলে। এদিকে গুলি শেষ হয়ে যায়। মালিক গ্যাং এর কিন্তু হাল ছাড়তে চায় না। তাই জানায়, যতক্ষণ পর্যন্ত আমাদের গুলি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। তখনই বাদুয়া পুলিশের উপর চড়াও না হয় মালিকের সাথে থাকা দুজনকে মেরে তাদেরকে মেরে মালিকের দিকে গুলি তাক করে। তখন মালিক তার কাছে জানতে চায়, এটা কেন করলি? বাদুয়া জানায়,
তুই তো বলেছিস জন্মগতভাবে কেউ মালিক না হলে তাকে মালিক বনে যেতে হয়, তাই আমি আজ মালিক বনে গেলাম। তুই শুধু সব জায়গায় হুকুম চালাচ্ছিস, বল কতক্ষণ আর তোর হুকুম শুনতে ইচ্ছে তুই সবসময় মালিক থেকে এসেছিস আর আমি কিনা তোর কিন্তু আমি তোর চাকর হতে আসিনি। বাদুয়া থেকে এসব কথা শুনে মালিক হতভম্ব হয়, তাই পিস্তল ফেলে দিয়ে মুখোমুখি হয় বাদুয়া। তারপর বলে, তুই যদি আমাকে মেরে ফেলতে চাস তাহলে এই বলে বাদুয়া থেকে বন্দুক কেড়ে নেয় আকে মারতে এবার শুরু হয় বাদুয়া আর মালিকের মধ্যে ফাইট। এটা আবার বাইরে থেকে দেখার চেষ্টা করছে প্রভুদাস। মূলত বাদুয়ার সাথে এই সব ব্যাপারে নিয়ে শুরু থেকে প্ল্যান করে এসেছে প্রভুদাস। তো ফাইটে বাদুয়ার কাছে পরাজিত হয় মালিক। বাদুয়া জানা আমি শুরু থেকে নেতা হতে চেয়েছিলাম, সেইটার সুযোগ আমাকে করে দে প্রভুদাস। তারপর থেকে আমি তার হয়ে কাজ করছি। তোকে ইচ্ছে করে ফুসলে প্রথমে মন্ত্রী শঙ্কর সিংকে সরিয়েছি, তারপর তোকে জানিয়েছি শালিনী চন্দ্রশেখর মেরেছে। আসলে শালিনীকে তো মেরেছি আমি, বিধায়ককে মেরে আমি আমার রাস্তা ক্লিয়ার করেছি। শালিনীকে যে বাদুয়া মেরেছে এই কথা মালিক শুনে একদম খেপা হয়ে যায়। এই খেপা মালিক বাদুয়ার গলা চেপে ধরে একদম উপরে তোলে, কিন্তু অনেক মার খাওয়ার কারণে তার শক্তি কমে আসে, তাই বেশিক্ষণ উপরে ধরে রাখতে পারে। বাদুয়াকে ছেড়ে দেয়। বাদুয়া এসে পড়ে একটা বন্দুকের কাছে, তখন সেই বন্দুক দিয়ে মালিককে লক্ষ্য করে দুইটা গুলি করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে গুলি শব্দ শুনে কিছুটা চুপচাপ হয়ে যায় প্রভুদাস। এর মধ্যেই ভেতর থেকে বাদুয়া বের হলে খুশি হয় প্রভুদাস। বাদুয়া তখন প্রভুদাসের কাছে এসে বলে, দুইটা গুলি চালিয়েছে আপনার শত্রুকে, কিন্তু সে এখনো মরেনি, বাকিটা আপনি দেখে নেন। এই বলে বাদুয়া চলে যায়। এই পর্যায়ে চলে আসে মুভিতে দেখানো একদম শুরুর হ্যান্ড মাইকে প্রভুদাস মালিকের সিলিন্ডার করতে বলে, কিন্তু তখন আহত মালিক মাটি থেকে উঠে জ্বালানোয় দুইটা বন্দুক সেটা করে পুলিশের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেইটা আমরা শুরুতেই দেখেছিলাম। প্রভুদাসও তখন তার পুরো ফোর্সকে গুলি চালানোর নির্দেশ দেয়। সব গুলি চালানোর পুরো বাড়িতে আগুন লেগে যায়। প্রভুদাস তখন বলে, তাহলে ফাইনালি মালিক শেষ হলো। এবার সিন শিফট করে দেখানো হয় বিধায়ক আছে বাদুয়া। বিধায়ক নির্বাচনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রভুদাস বিশেষ সম্মাননা তার হাতে সেটা তুলে দেয় বাদুয়া। এরপর সিন শিফট করে নিয়ে যাওয়া হয় 1 বছর পর। নিচে গিয়ে ফুর্তি করেছিল প্রভুদাস। সেই সময় প্রভুদাসের কাছে উপস্থিত হয় মালিক। এতদিন পর হঠাৎ মালিকের দেখায় অবাক হয়ে যায় প্রভুদাস। এখানে এই মালিক মুভিটি শেষ হয়ে যায়।